This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোট একেবারে দরজায় কড়া নাড়ছে। আজ নির্বাচন কমিশন জানিয়ে দিল পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। এটা ফাইনাল। যারা অধীর আগ্রহে বসে আছেন, বিশেষ করে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানিতে ডাকা হয়েছিল, তাদের নাম ফাইনালি থাকছে কি থাকছে না, অবশ্যই মানুষের ব্যাপক আগ্রহ কৌতূহল। 28শে ফেব্রুয়ারি তারা সেটা জানতে পারবেন। তারপরেই মার্চের ফার্স্ট উইকে, প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তার মানে ভোট তো এসেই গেল। শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা আত্মবিশ্বাসী দেখুন। শাসক নেতারা বুক বাজিয়ে অনেক কথাই বলছেন, কিন্তু শহরাঞ্চলে বিশেষ করে আন্দর কি বাত ক্যা হ্যায়, অন্দরের খবর কি, শাসকের কপালে বিশেষ করে শহরাঞ্চলে যথেষ্ট ভাঁজ রয়েছে। কারণ শাসকেরই পর্যালোচনায় উঠে এসছে এক শ্রেণীর নেতার এবং জনপ্রতিনিধির সীমাহীন ঔদ্ধত্য। দেখুন, শহরাঞ্চলের হারানো ভোট ফেরানো নিয়ে তৃণমূল যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে। তৃণমূলেই খবর পেয়েছে, মানে তৃণমূলের যারা ওপরের দিকের নেতা, তারা খবর পেয়েছেন যে এক শ্রেণীর নেতাদের এবং জনপ্রতিনিধির দাদাগিরি, হম্বিদম্বিতে এখনো পর্যন্ত কিছু ভোটার, একটা বড় অংশ সেটা, তারা তিতিবিরক্ত হয়ে আছেন। তৃণমূল নেতাদের দাদাগিরিতে কোট আনকোট বহু অঞ্চলে পরিষেবা বন্ধ, নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে অসন্তোষ টের পাচ্ছে শাসক দল। 2024-এর লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে ভোট কমেছিল তৃণমূলের। একবার মনে করিয়ে দিই যে এই পর্বটা এসছে কেন, কেন বলছি এই কথাগুলো। 129টি পুরসভার 69টাতে লিড ছিল বিজেপির। আর যদি কলকাতা পুরসভার কথা বলেন, তাহলে 144টা ওয়ার্ডের মধ্যে 48টিতে লিড পেয়েছিল বিজেপি। নেহাত কম কথা নয়। পিছিয়ে থাকা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মানে যারা পারফর্ম করতে পারেননি অথবা যাদের বিরুদ্ধে অন্যরকম কালির দাগ আছে, তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বদল করতে শুরু করেছেন। বেশ কয়েকটা জায়গায় হয়েও গেছে। দলের পুরসভা স্তরের যারা ম্যানেজার, তাদের মুখ বদল করে এই যে চলে যাওয়া ভোট, এটা কি তৃণমূল ফেরাতে পারবে? ছোট মেজ বড় নেতাদের এক শ্রেণীর নেতা ঔদ্ধত্য যথেষ্ট ভাবাচ্ছে শাসক নেতৃত্বকে। তাছাড়া দেখুন, যে কাউন্সিলরদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়েছে, তাদের তো আর মাঝপথে বদল করে দেওয়া সম্ভব নয়। আমাদের দেশে রাইট টু রিকল বলে কিছু নেই। যে জিতে গেল 5 বছরের জন্য, সে জিতেই গেল। দল যদি তাকে তাড়িয়েও দেয়, সে কিন্তু সেই পদেই থেকে যাবে, মানে যে নির্বাচিত পদ সেখানেই থেকে যাবে। ফলে দলকে সেই ফার্স্ট লাইন ম্যানেজারদের সামনে রেখেই কিন্তু পাড়ায় পাড়ায় ইভিএম এর পরীক্ষায় নামতে হচ্ছে, অর্থাৎ শাসক দল। গত 2024 সালের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শহর এবং শহরতলির ভোটাররা। গেরুয়া শিবিরে সেই ভোটের সংখ্যা অনেকটাই বেড়েছিল। এবার বিধানসভায় সেই ভোট কি ফিরবে তৃণমূলের ঝুলিতে? স্বাভাবিকভাবে চিন্তায় রয়েছে শাসক শিবির। কারণ তারা অভ্যন্তরীণ আলোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে যখনই শহর এবং শহরতলির বুথগুলো থেকে রিপোর্ট পাচ্ছেন, তখনই দেখা যাচ্ছে যে এখনও শহরতলির মানুষ তৃণমূলের থেকে বিমুখ। তৃণমূলের অন্দরমহলই বলছে যে বিভিন্ন পরিষেবা হোক বা বিভিন্ন রাজ্য সরকারের কর্মসূচি, কাউন্সিলরের দাদাগিরি এবং ঔদ্ধত্যের আচরণের জন্য মানুষ কিন্তু বীতশ্রদ্ধ। তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন দল, কোনো হুলিগিজমের এখানে কোনো স্থান নেই। অন্যায় করলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বলা আছে, ডিসিপ্লিনারি কমিটি বিভিন্ন লেভেলে আছে, তারা কাজ করবে। ঔদ্ধত্যের কোনো স্থান তৃণমূল কংগ্রেসে নেই। যারা শাসক গোষ্ঠী, জনপ্রতিনিধি যারা এসেছেন, তাদের ব্যবহারটা মাঝে মাঝে রুক্ষ হয়ে উঠেছে। অনেকে সেখানে অসন্তুষ্ট। সমালোচনা হবে, সমালোচনাকে সহ্য করার ক্ষমতা রাখতে হবে এবং যেটা সমালোচনা হবে চেষ্টা করতে হবে যে সেটাকে, সেই সমস্যার সমাধানটা করে সমালোচকের মুখ বন্ধ করা। আমাদের কারোর ব্যবহারে যেন ভোট না কমে, সেই দিকে প্রত্যেক জনপ্রতিনিধি কেন, দলের কর্মী, নেতৃত্ব সকলের সচেষ্ট থাকা উচিত। তৃণমূলের প্রথম সারির নেতাদের প্রতিদিনই এমন অনেক উপদেশ আউড়ে যেতে হবে, মানে রাজ্য নেতৃত্বকে। কারণ উপদেশ কানে তোলার মতো তৃণমূল নেতার বড় অভাব রয়েছে।
একেবারে পরিষ্কার স্পষ্ট কথা বলছি, দেখাবো কেন এই কথাগুলো বলছি। ধরাকে সরাজ্ঞান করতে অভ্যস্ত হয়ে পড়েছেন এই লাস্ট 15 ইয়ার্সে, এবং পুরসভা তো তার আগে থেকেই আছে তৃণমূলের হাতে। ফলে যেটা বলছিলাম, অনেকেই কিন্তু ধরাকে সরাজ্ঞান করেন এবং তারা অভ্যস্ত হয়ে পড়েছেন। যে রোগটা সিপিএমের ছিল, যে প্রায়শ্চিত্ত সিপিএমকে এখনও করতে হচ্ছে, ভোটারদের সামনে শাসক নেতাদের এক শ্রেণীর সীমাহীন ঔদ্ধত্য। ফলে বিরক্ত জনতা। একে একে দেখাবো 7টা কাণ্ড। এই আজকাল পরশুর মধ্যে ঘটেছে ঘটনাগুলো, আজও ঘটেছে। জীবন অতিষ্ঠ, একটাও কিন্তু বানানো গল্প নয়, প্রত্যেকটা সত্যিকারের কাহিনী। ভোটারের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার কাহিনী। অভিযোগের কেন্দ্রে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো তৃণমূল নেতা। র্যাঙ্ক ফাইল আলাদা হতে পারে। দর্শকদের অনেকেই হয়তো রিলেট করতে পারবেন, তারা হয়তো নিজের পাড়ায় এই ধরনের কোনো কোট আনকোট অত্যাচার বা নিপীড়নে ভুগছেন। প্রথম ঘটনাটা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। উত্তর ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধ খুনের অভিযোগ। ভুক্তভোগী পরিবার পাশের বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিল। প্রতিবাদ সহ্য হয়নি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। বৃদ্ধের ছেলেকে চর কষান। বৃদ্ধ প্রতিবাদ করতেই কাউন্সিলর লাথি মারেন বলে অভিযোগ। একজন 81 বছরের ভদ্রলোককে ভাবুন কি মেন্টাল অবস্থা, যেই নেতা এটা করেছেন তার মানসিক বিকারটা একবার ভাবুন। লাথি সহ্য করতে পারেননি ওই 81 বছরের বৃদ্ধ। মানে তো লেগেই ছিল, অর্থাৎ সম্মানে তো লেগেই ছিল, প্রাণটাও শেষ হয়ে যায়। এবং আপনি বলুন তো, এই ঘটনা গোটা রাজ্যের প্রবীণদের মনে কতটা প্রভাব ফেলতে পারে? গালাগাল দিয়ে বলতে তুই আমাকে দালালি করতে এসেছিস বলে বাবা সবাই যেই গালাগাল দিয়েছে, বাবার সময় কলারটা ধরেছে। যেই কলার ধরেছে তখন আমি বাবা তুই ছেড়ে দাও, যেই ছাড়তে বলেছি বাবাকে বলি ছেড়ে দাও, তখন আমাকে তখন 2-3 থাপড়া মেরেছে কাউন্সিলর 2-3 থাপড়া মেরেছে। তুই এখানে বাবাকে নিয়েছিস আমাকে মস্তানি করার জন্য বলে এইসব করা বলে, দাঁড়িয়ে গালা অকাত্য ভাষা গালাগাল দিচ্ছে। তারপরে তো বাবাকে ঠেলে পরে লাথি মেরেছে এমন জায়গায়, বাবা তোর সঙ্গে সঙ্গেই বাবু ওখানেই বাইরে হয়ে গেছে। অসুস্থ ছিল, সেই অসুস্থ পিতাকে ওনার ছেলে হেমন্ত নিয়ে না গেলে আজকে হয়তো এই ঘটনাটা ঘটত। মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল। তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন? ঠিক ভোটের মুখে একজন বৃদ্ধ ভোটারের প্রাণ চলে যাওয়ায় তৃণমূল কিন্তু এই ক্ষেত্রে কালক্ষেপ করেনি। কাউন্সিলরকে সাসপেন্ড করেছে তৃণমূল, অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে কতজনকে সাসপেন্ড করবে শাসক দল এরকমভাবে? আর আমি বারবার বলছি, সাসপেন্ড করলে বা গ্রেফতার করলে এই যে পাপটা মুছে যাবে বা ধুয়ে যাবে তা তো নয়। মানুষের তো মনস্তত্ত্ব বলে একটা ব্যাপার আছে, সেখানে তো এই ব্যাপারগুলো আঘাত করছে। একসময় অনুব্রত মণ্ডল নিয়ম করে হম্বিতম্বি করতেন, পুলিশকে বোমা মারার হুমকি দিলেও পুলিশ ধরতো না, কখনো ধরেনি। জেল ফেরত অনুব্রত মণ্ডল প্রায় চুপ মেরে গিয়েছেন। কিন্তু তৃণমূল তো অনুব্রত একটা মডেল জাস। শত শত অনুব্রত জন্মে গেছেন পাড়ায় পাড়ায়, হাজার হাজার ডক্টর হাজরার মতো হাজার হাজার অনুব্রত মণ্ডল। দ্বিতীয় ঘটনার কথা বলি এবার। তৃণমূল নেতার হুমকিতে বাংলা ছাড়তে হচ্ছে নদিয়ার এক বৃদ্ধ দম্পতিকে। প্রাণে মারার হুমকি পেয়ে সস্তায় বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। একেবারে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তল্পি তল্পা গুটিয়ে ভোপাল চললেন এই বৃদ্ধ দম্পতি। ভাবতে পারছেন? অভিযুক্ত তৃণমূলের যুবনেতা। ভাবুন, তৃণমূল বলছে অন্য রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে, নিপীড়িত নিগৃহীত। এদিকে তৃণমূলের এক নেতার জন্য নিজের বাড়িটাই বেচে দিয়ে সেই বৃদ্ধ দম্পতিকে যেতে হচ্ছে ভিন রাজ্যে। তার মানে কি? তার মানে এই বৃদ্ধ দম্পতি এখানে টিকতে পারছেন না। জীবনের মায়ায় আমি আমার বলতে গেলে জন্মভূমি মানে বলতেও আমি পারিনি। ছেড়ে সবাইকে ছাড়ে আমি আর অন্য জায়গায় চলে আসছি। তৃণমূল করে যে সন্ধ্যের সময় তো মোটর সাইকেল এক গাদা আসবে, মদ খাবে, মদ খেয়ে যাচ্ছে না তাই গালাগালি। সে জগদীশী ছেলের নামে আমার বোনের সেসব ভাষা বলা যায় না। আপনারা কি জমিটা কি বাড়িটা স্বেচ্ছায় বিক্রি করেছেন নাকি বাধ্য হয়ে বিক্রি করছেন? বাধ্য হয়ে বিক্রি করতে। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এখন কি বিক্রি করা হয়ে গেছে, আমরা তো চলে যাবো। কোথায় যাবেন? বলে চলে যাবো। বাধ্য করছে। এখানে থাকলে মানে ওর গাড়ি আছে, পিছন দিকে মেরে দিয়ে তো কিছু হলো না, 2000 টাকা দিয়ে থানায় হয়ে গেল, কিন্তু কোনো কেস কারবার হবে না।
আচ্ছা, ঠোঁট কাটার দর্শকদের মধ্যে কেউ কি আছেন যারা কোনো শাসক নেতার ভয়ে নিজের বাড়ি বা জমি বিক্রি করতে পারছেন না, অন্তত যে দাম পাওয়ার পাচ্ছেন না, জোর করে ছেড়ে দিতে বলা হচ্ছে বা সস্তায় বিক্রি করে দিয়ে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে হচ্ছে? দেখুন, একটা পরিষ্কার কথা বলি, TV9 বাংলার ইউটিউব পেজ বা ফেসবুকে ঠোঁট কাটার লিঙ্কে জানাবেন, আমরা সাধ্যমতো দেখানোর চেষ্টা করব যদি ঘটনাটায় সত্যতা থাকে। এবার আসুন তৃতীয় ঘটনা। পশ্চিম মেদিনীপুরে ডাক্তারকেই মারধর তৃণমূল নেতার। বৃদ্ধ ডাক্তারবাবুর অপরাধ কী ছিল? তিনি বাড়িতে গিয়ে রোগী দেখতে চাননি। কতজন ডাক্তার এখন বাড়িতে যান? ডাক্তার এখন বাড়িতে যান? সঙ্গে সঙ্গে চড়াও হয় ওই তৃণমূলের নেতা, তার নাম কাঞ্চন চক্রবর্তী। এত বড় আস্পর্ধা! প্রথমে মারধর, তারপর জোর করে রোগীর বাড়িতে ডাক্তারকে তুলে নিয়ে যান ওই তৃণমূল নেতা। সব ক্ষেত্রে করতে পারবেন তো এটা? কলকাতার যারা একেবারে বিখ্যাত ডাক্তার তাদের ক্ষেত্রে করতে পারবেন তো? ধমক দিয়েছি, সেটাও আবার বুক বাজিয়ে বলছেন এই গুণধর তৃণমূল নেতা। অ্যাকচুয়ালি কোনো ডাক্তারবাবু যদি যেতে না চান, অবশ্যই এটা মানবিকতার প্রশ্ন। যদি এমন ক্ষেত্র হয় যেখানে যাওয়াটা কর্তব্য, তিনি যদি সেখানে মানবিকভাবে যান, কারো কিছু বলার নেই এবং যাওয়াই উচিত। কিন্তু যদি তিনি না যেতে চান কোনোভাবে, তাহলে তাকে তুলে মারধর করে নিয়ে যাওয়া যায় কি? করোনার পর থেকে আমি কারো বাড়িতে যাইনি। আমি ওকে বললাম যে আমি তো বাবু কারো বাড়িতে যাইনি, আর তাহলে কি করে যাই, আর এখন তো যাওয়া বন্ধই করি। ওই চন্দনের ছেলে দুজনে মিলে এসে, আর চন্দনও এলো পরে, দিয়ে এসে খুব গালাগালি করছে। গালাগালি করে আমাকে বলছে তোর শালা, তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো। আমি বলছি কেন মারবে তুমি? বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়চাপড় কয়েকটা দিল। আমার গালে লেগেছে, আর এই হাতটা এখনো পর্যন্ত এই হয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ হয়েছে। আমি উনাকে দমগিয়ে আসি, দমগিয়ে কোনো হ্যাঁ কি বলেছিলেন? চর্চা হয়নি কিন্তু আমি উনাকে দমগিয়ে আসি। শালবনী থানায় অভিযোগ দায়ের করেছেন এই ডাক্তারবাবু যাকে দেখালাম, কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ ধরেনি, তৃণমূল সাসপেন্ডও করেনি ওই নেতাকে। কিভাবে ঔদ্ধত্য থামাতে পারবে শাসক দল? আমি বলছিলাম না যে অনেকেই ধরাকে সরাজ্ঞান করছেন, অনেক নেতাই কিন্তু অভ্যস্ত হয়ে ফেলছেন, নিজেদের অভ্যস্ত করে ফেলেছেন। এই যেমন নকশালবাড়ির মান্টা দাদা, তার আর এক কীর্তি, তার বাকিতে সিগারেট চাই, মানে ধার বাকিতে সিগারেট চাই, না পেলে দোকান ভাঙচুর। এমন নেতার সামনে পুলিশও খুব দয়ালু, বুঝলেন, খুব দয়ালু। তৃণমূল নেতা হলে বোধহয় যা খুশি করা যায়। দাদার নাম পার্থসারথী মুখোপাধ্যায় ওরফে মান্টা। 6 তারিখ মধ্যরাত তৃণমূলের পার্টি অফিসে তার জন্মদিন বিরাট করে সেলিব্রেট হল। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ স্বয়ং উপস্থিত হয়ে কেক খাইয়ে দিলেন। শোনা যায় মান্টা দাদা নাকি সভাধিপতি সাহেবের খুব স্নেহের, তাই হয়তো এই সমাজ সেবার এত সাহস। পার্টির শেষে মান্টা দাদা থানার কাছেই দোকানে গেলেন সিগারেট চাইতে, আর সেটা বাকিতে। দোকানদার বলেছিলেন সিগারেটের অনেক দাম, ধারে দেওয়া যায় না। মান্টা দাদা সিগারেট চেয়েছে, দোকানদারের এত সাহস, সে বলছে দেবে না। শাসক দলের যুব নেতা করলেন তার জনসেবা। নকশালবাড়ি থানার খুব কাছেই ঘটনা। পুলিশ রাতেই নেতাকে আটক করে, কিন্তু ভোরের আগেই শাসক দলের যুব নেতা ছাড়া পেয়ে গেলেন। ভিডিও সামনে আসতেই মান্টা দাদা বলছে ওই দোকানে নাকি বেআইনি কাজ হতো। আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে ওখানে দোকানওয়ালা রাত্রেবেলা। তা মান্টা দাদা, যদি ওই দোকানে বেআইনি কাজ হয় পুলিশে জানাননি কেন? নাকি মান্টা দাদাই এলাকার পুলিশ? দোকান বন্ধ, ভয় সিটিয়ে দোকানদার ও তাঁর পরিবার। আপনি আটকানোর চেষ্টা করেননি? না। আপনি দেখছিলেন দাঁড়িয়ে, কেন আটকাননি? কেন? আমি পারবো না তাই আটকাইনি। তা ভাঙচুর করে কি বলা হলো? অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। আমি তখন ওইসব বলতে পারবো না। ওইসব ভাবে দোকানে গিয়ে ভাঙচুরটা করেছে, বাই চান্স যদি আমার হাজবেন্ডকে যদি অ্যাটাক করতো তাহলে তো আজকে উনি হাসপাতালে থাকতো।
মঙ্গলবার ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। সেখানে তার মুখে এই মানটা সম্পর্কে আরো মারাত্মক অভিযোগ। অরুণ ঘোষের এখানকার যিনি সভাধিপতি আছেন এবং তৃণমূলের জেলা কোর কমিটির যিনি মেম্বার আছেন, তিনি সশরীরে থানাতে নাকি দুবার গেছিলেন, একবার রাতের বেলা এবং তারপর সকালবেলা আরেকবার গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছেন এবং তার নেতৃত্বেই পুরো বিষয়টা হয়েছে। দুর্নীতির এই সম্পর্কই কি তাহলে মানটার পুলিশের হাত থেকে মুক্তির কারণ? শাসক দল যদিও বলেই যাচ্ছে দল এসব বরদাস্ত করে না। একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, এই সব জিনিস আমরা কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। উত্তরবঙ্গের আমাদের যারা পর্যবেক্ষক রয়েছেন তারা জানাবেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনা কাম্য হতে পারে না। যে দলের সর্বোচ্চ নেতারা মানুষের পাশে থাকার কথা বলেন, সেই দলের যুব নেতাই সাহস পায় কিভাবে? নাকি শাসনের কথা লোক দেখানো? ঘটনার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়ায় কিভাবে? শাসকের শাসনের রাশ কি ক্রমশ আলগা হচ্ছে? তৃণমূল নেতা বলে কি যা খুশি করা যায়? শাসক দল বলেই লাইসেন্স? ভাবতে পারেন মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলি করতে সাহায্য করছেন এক শিক্ষক। না, অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ ওই শিক্ষক তৃণমূল নেতা। তার নাম সানোয়ার আলী পারভেজ। মালদার মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। অন্য পরিচয়, সানোয়ার হচ্ছেন মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিযোগ পেয়ে মধ্যশিক্ষা পর্ষদ সাসপেন্ড করেছে। তৃণমূল নেতা মানেই যা খুশি করার লাইসেন্স। ক্যানিং পূর্বের বিধায়কের কথাই ভাবুন, শওকত মোল্লা। তিনি নিয়ম করে বলছেন একেবারে প্রকাশ্যে আবাসের টাকা বন্ধ করে দিয়েছি, হুমকি দিয়ে বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেব, ভোট আমাদেরকেই দিতে হবে। কেন, আমি আগের দিনও বলেছিলাম, যেদিন প্রথম খবরটা দেখাই যে এরম কোনো সার্কুলার নবান্ন জারি করেনি, তাহলে এটা কি করে শাসক দলের নেতা বলতে পারেন? শওকত মোল্লাকে দল সাবধান করে দিয়েছে, শুনেছেন কি? একবারও সাবধান করেছে? এই জন্যই বলছিলাম ঔদ্ধত্য, তিতি বিরক্ত জনতা। আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এক শ্রেণীর তৃণমূল নেতা শুধু মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছেন তাই নয়, সাধারণ মানুষের অধিকারও কেড়ে নিচ্ছেন বা কেড়ে নিতে চাইছেন বা কেড়ে নেওয়ার কথা বলছেন। হাতে গরম উদাহরণ দেখাবো। এক্ষেত্রে অভিযুক্ত কাঁথির তৃণমূল কাউন্সিলর। কি অভিযোগ তার বিরুদ্ধে? গরিবের টাকা মেরে কাউন্সিলর বানিয়েছেন রাজপ্রাসাদ। সরকারি আবাসের টাকায় বাড়ি তৈরির স্বপ্ন দেখছেন, তাহলে একটা বাড়ির প্ল্যান দেখাই আপনাদের। দেখুন তো, সরকারের দেওয়া টাকায় এমন বাড়ি বানাতে পারবেন কিনা? কি ভাবছেন? খবরের মাঝে হাস্যরস, কিন্তু সত্যি কথা এটাই। এই বাড়িটা কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানান। সরকার গরিব মানুষের জন্য আবাসের টাকা দিচ্ছে, সেই টাকা নাকি হাতাচ্ছেন এই কাউন্সিলর। বিজেপির অভিযোগ, আবাস তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম, কাউন্সিলরের পরিবারের একাধিক সদস্যের নাম। ক্ষমতার দাপটে আবাসের টাকা তুলেছেন কাউন্সিলর। আসলে ওরা 2026-এ যাওয়ার আগে লাস্ট লুটে পুটে খেয়ে নি, লুটে পুটে গুছিয়ে নি, পকেট ভরিয়ে নি। মমতা ব্যানার্জি যে আবাস যোজনার নাম দিয়ে কাজ করছেন, সেটা কার কাছে পৌঁছাচ্ছে? সেটা পৌঁছাচ্ছে ওই তৃণমূলের ফুট ইঞ্চি সাইজের নেতারা, যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে তাদের বাড়িতেই। বিজেপির অভিযোগ সামনে আসতেই কাউন্সিলর বাড়ি ছাড়া। অন্য সদস্যরাও কথা বলছেন না, শাসক দলও বেজায় অস্বস্তিতে। তো নিশ্চিতভাবে আপনি বললেন, আমি এটা তদন্ত করে দেখব এবং তদন্তে যা উঠে আসবে সেরকম আইনানুগ ব্যবস্থা নেব, যেহেতু বর্তমান আমি চেয়ারম্যান। কাঁথি রাজ্যের বিরোধী দলনেতার গড়, সেখানে শাসক দলের কাউন্সিলর এমন অস্ত্র তুলে দিলেন বিরোধীদের হাতে। এই জেলারই নন্দীগ্রামের জাহাজ বাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই বাড়ি ছিল তৃণমূল নেতা শেখ সুফিয়ানের। এবার 26-এর ভোটের আগে কাঁথির কাউন্সিলরের বাড়ি নিয়ে বিতর্ক। প্রশ্ন, আবাস প্রকল্পের টাকাটা কাদের জন্য? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।